কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। 2023 সালের 10ই মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এই শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটা বড় লিস্ট পাওয়া গিয়েছিল, যে লিস্টে কাদের কাদের নাম রয়েছে নিয়োগের জন্য এবং কিভাবে টাকা সমস্ত কিছুই তার বাড়ির থেকে উদ্ধার হয়েছিল। চার্জশিটে সেই অভিযোগ ছিল। 2023-এর 10ই মার্চ থেকে আজকে 2024-এর নভেম্বর, এবং এর মধ্যে এই 1.5 বছরেরও বেশি সময়ের মধ্যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। গতকাল দেখেছিলাম অর্পিতা মুখোপাধ্যায়, তার ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ অর্থ এবং অলংকার উদ্ধার হয়েছিল। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আবারও মুখ্যমন্ত্রী হলেন, তারপরে আমরা দেখলাম শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা, গরু পাচার, রেশন কাণ্ড, একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সহ বাকিরা তারা শাসক দলের ওপর একেবারে খড়গহস্ত হয়েছিলেন। একের পর এক শাসক দলের নেতার গ্রেপ্তারি আমরা দেখেছি বিভিন্ন সময়ের ব্যবধানে। কিন্তু আজকের তারিখে যদি আমরা দেখি, তাহলে যে সমস্ত বড় বড় তথাকথিত মাথা, সেই মাথারাই কিন্তু আজকে জেলের বাইরেই রয়েছেন। বাকি রয়েছেন হয়তো পার্থ চট্টোপাধ্যায়, তারও জামিনের আবেদন করা হয়েছে। ফলে একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে পারদর্শিতা তা প্রশ্নের মুখে পড়ছে, একই সঙ্গে এই দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শাসক দলকে যেভাবে পর্যুদস্ত করার পরিকল্পনা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি, সেই ধারণা সাধারণ মানুষের মনে আর থাকবে কিনা সেটা প্রশ্নের মুখে। আর যদি এই ব্যর্থতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একের পর এক ঘটতে থাকে, তারা যদি দোষী সাব্যস্ত করতে না পারেন অথচ বিপুল অভিযোগ দিয়ে চার্জশিট জমা দেন, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে দক্ষতা তাও প্রশ্নের মুখে পড়ে যায়। এই প্রত্যেকটি বিষয় নিয়েই চর্চা করব আজকে বাংলা বলছেন মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস, আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ধর। রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক ভাস্কর সিংহ রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি এই আলোচনায় একেবারে প্রথমেই যে বিষয়টি দর্শকদেরও জানাবো, যে প্রথমবার যখন এই শান্তনুর বাড়িতে তল্লাশি চালানো হয়, তখন 17টা জেলার 346 জন প্রার্থীর একটা নামের তালিকা পাওয়া যায়। এই কথাটা আমার কথা নয়, এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আমরা জানতে পেরেছিলাম। এই সূত্রের খবরগুলোই কিন্তু আদতে একটা ধারণার জন্ম দিচ্ছিল, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল 26 জনকে প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 1,39,00,000 টাকা পেয়েছিলেন শান্তনু। সেই টাকাকে কিভাবে তিনি কালোকে সাদা করার চেষ্টা করেছিলেন, সেই সমস্ত অভিযোগ উঠেছিল। কিন্তু 1 বছর 8 মাস পরে একটাও প্রমাণিত হয়নি, অন্তত প্রমাণ করতে পারেনি, সে কারণেই জামিন পেয়ে গিয়েছেন। আমি আসবো এই বিষয়ে। প্রথমে আমাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই ফিরদৌস। আমি আপনার কাছেও অবশ্যই আমি আসবো প্রথমে রাজ্য বিজেপির মুখপাত্র দেবাশিস ধরের কাছে। কি বলবেন, মানে এটা কি এই যে একের পর এক, মানে শুধু একজন আজকে শান্তনু বন্দ্যোপাধ্যায় বা গতকাল অর্পিতা মুখোপাধ্যায় তাই তো নয়, কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগ, প্রত্যেকটি কাণ্ডেই যারা যারা ছিলেন তারা প্রত্যেকে জামিন পাচ্ছেন। কি বলবেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যর্থতা? দেখুন, একটা আছে ইনভেস্টিগেটিং এজেন্সি, একটা কেস যখন রেজিস্টার্ড হবে কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যখন তাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের ডাইরেকশন অনুযায়ী সেক্ষেত্রে তদন্ত শুরু করে, তারা প্রাইমা ফেসি যে আমি আসবো দেবাশিস বাবু, আমি আপনার কাছে আসবো। যে বিষয়টি নিয়ে আমরা প্রশ্ন করছি, আমি দেবাশিস বাবু রাজ্য বিজেপির মুখপাত্র হিসেবে তিনি তো এই বিষয়ে বক্তব্য রাখছেন। আমরা সেই জায়গা থেকে একটা প্রশ্ন তার, যেটা আইনি প্রশ্নের কথা তুলছেন তিনি, যে এখানে
আদালতের কাছে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা যে কোনো তদন্তকারী সংস্থা একটি অভিযোগের প্রেক্ষিতে তারা সুনির্দিষ্টভাবে তালিকাবদ্ধ করে দিচ্ছেন এক্স নামক এই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, সেই অভিযোগটাকে তারা প্রমাণ করে আনবেন তদন্তের পরেই। কিন্তু সেই অভিযোগ প্রমাণিত হতে পারছে না, মাসের পর মাস চলে যাচ্ছে আর সেটা প্রমাণিত হচ্ছে না। আমি আসবো বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের কাছে। এই যে বারংবার কাউকে দোষী সাব্যস্ত করতে পারছে না, একের পর এক অভিযুক্ত ছাড়া পেয়ে যাচ্ছে, এটা কি আপনার মনে হয় না এরপর আর আস্থা থাকবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর? ফিরদৌস শামীম, দেখো, আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এই মামলাগুলো আমরাই মূলত এই মামলাগুলো করেছিলাম, এবং এই কারণে করেছিলাম যে এই গোটা রাজ্য জুড়ে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল এবং যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছিল, এবং সেই সমস্ত বঞ্চনার ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে উচ্চতম আধিকারিকরা তারা সংযুক্ত রয়েছিল এই দুর্নীতির সঙ্গে। সেই জন্য আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চেয়েছিলাম এবং চেয়েছিলাম কোর্ট মনিটর তদন্ত। আমাদের দেশে আদালতের কোনো নিজস্ব তদন্তকারী সংস্থা নেই, ফলে খুব স্বাভাবিকভাবেই কোনো না কোনো তদন্তকারী সংস্থার উপরে আদালতকে আস্থা রাখতে হয়। আইদার হতে পারে সেটা কেন্দ্রের তদন্তকারী সংস্থা, হতে পারে রাজ্যের তদন্তকারী সংস্থা। এই ক্ষেত্রে রাজ্যের তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখা সম্ভব নয়, তার কারণ এটা কখনোই সম্ভব নয় রাজ্যের একটি থানার পুলিশ রাজ্যের একজন মন্ত্রীকে সে গ্রেপ্তার করে হিড় করে নিয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়। ফলে টেকনিক্যালি আমরা চেয়েছিলাম যে এই মামলা তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করুক এবং কোর্ট মনিটর তদন্ত হোক। কিন্তু এই তদন্ত চলাকালীন যে তদন্তের দীর্ঘসূত্রিতার জন্য একটার পর এক, আপনি ঠিকই বলেছেন যে বেল পেয়ে যাচ্ছে, কিন্তু বেল পাওয়ার অর্থ এই নয় যে তারা নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। বেল কেন পাচ্ছেন তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা এই যে তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা। এই যে তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে এই যে নিয়োগ হয়েছে এবং নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার ব্যাপ্তি এতটাই বড়, খুব স্বাভাবিকভাবেই সেটা সময় সাপেক্ষ। কিন্তু সেটা বলেই যে আমি বলবো না যে তদন্তকারী সংস্থার কোনো দায়ী নেই। নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থাকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। দুর্ভাগ্য হলেও সত্য, সেই অ্যাক্টিভনেস আমরা দেখছি না, এবং এটা বলতে বাধ্য হচ্ছে এই মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে। তার কারণ হচ্ছে যে একটার পর একটা কোন একটা সিদ্ধান্ত হচ্ছে, যে আদালতের সিদ্ধান্ত বা প্রশাসনিক সিদ্ধান্ত, সেই প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে প্রম্পট অ্যাকশন হওয়া উচিত, সেই প্রম্পট অ্যাকশন কিন্তু আমরা দেখছি না তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। যেমন ধরুন, বারবার বলা হচ্ছে যে রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না ট্রায়াল স্টার্ট করার জন্য। কেন তদন্তকারী সংস্থা জানেন না যে ট্রায়াল স্টার্ট করার জন্য অনুমতি যদি না দেয়, স্যাংশন না দেয়, সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে হয়? সেটা যদি না জানেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাহলে আমি বলবো যে আইদার তারা মিথ্যা কথা বলছে না, অথবা বলবো দক্ষতার অভাব। তাহলে এটা কোনটা সেটা তাদের বলতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই যে ধরুন এই যে একটার পর একটা বেল পেয়ে যাচ্ছে, তার অর্থ এই নয় যে ফিরদৌস শামীমের, আমি আপনার বক্তব্য শুনলাম, আপনার বক্তব্যের প্রেক্ষিতে আলোকপাত করতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক ভাস্কর সিংহ রায়। ভাস্কর বাবু, ফিরদৌস বাবু মনে হয় কোনো সিপিএম এর পার্টি অফিস থেকে বলছেন, কিন্তু পেছনে হয়তো বইটই দেখছি আইনে যেটা, আমিও একজন আইনজীবী, আইনে না আমি বলছি, আমি জানি কি বলছেন আপনি। আইনজীবী হিসাবে যদি আপনি বলতেন, তাহলে এটা অন্তত বলতেন যে বেল পাওয়া একজন অভিযুক্তর তো অধিকার, বেল পাওয়া মানে বিচারে ইত্যাদি ইত্যাদি প্রশাসনিক হেনা তেনা। তাহলে না আমি বলছি, তাহলে এরা যে বেল পেয়েছে তাতে যে ব্যর্থ হয়ে গেছেন তদন্তকারী সংস্থারা, এটা এখনো প্রমাণিত হয় না। তদন্তকারী সংস্থার ব্যর্থতা বা সাফল্য প্রমাণিত হবে চার্জশিট দেওয়ার পরে, ট্রায়াল চলার পরে, কনভিকশন হওয়ার সময়, অ্যাকুইটেড হওয়ার সময়, তারপরে এই বিশ্লেষণটা করা যেতে পারে। প্রশ্ন হচ্ছে যে বেল কেন পাবে না, এতদিন পরেই বা কেন বেল পেল? ইনভেস্টিগেশনের পারপাসে কাউকে কাস্টাডিতে নেওয়া হয়, কোনো সময় কাস্টাডি ট্রায়াল হয়, কোনো সময় ট্রায়াল হওয়ার সময় কাস্টাডি বাইরে থেকেও ট্রায়াল করা যায়। তাহলে এখানে যারা আজকে অর্পিতা বেল পেয়েছেন, এখনো জানি না যে অর্পিতা বাড়িতে পাওয়া টাকাটা কার টাকা, অর্পিতার টাকা না বিজেপি রেখে যাওয়া টাকা বা সিবিআই রেখে যাওয়া টাকা, আমরা জানি না। তাহলে যে টাকাটা কনফিসকেট বা বাজেয়াপ্ত করেছে, সেই টাকাটার সূত্র, মানি ট্রেলটা এখনো অবধি আমরা জানতে পারিনি।
প্রশ্ন হচ্ছে যে আজকে কোর্ট মনিটর হোক বা সে মানে তদন্ত যেভাবেই চলুক, তদন্তকারী সংস্থার ওপরে আমাদের আস্থা আছে, কিন্তু এটা ঠিক যে রাজনৈতিক উদ্দেশ্য আমি বুঝতে প্রণীতভাবে পারছি না, এই তৃণমূলের বিভিন্নভাবে দেশ এক মিনিট আমি একটু বলে শেষ করি। হঠাৎ করে রাজনৈতিকভাবে তৃণমূলের CBI বিভিন্নভাবে উপরে আপনাদের আস্থা চিন্তা থাকছে ভাবনা কেন? বেলপাচ্ছে এবং বলে? লাল লাল চশমার মধ্যে দিয়ে দেখাটা যে সঠিক ছিল না, এবং আপনারা যে আন্দোলন করেছেন, এখন আমি আসবো একবার, আমি দেখি দুজনের বক্তব্যই শুনলাম। আমি এই মামলায় যিনি অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম, তার বক্তব্য শুনিয়েছি দর্শকদের। সিপিএম হয় ভালো হলে ভালো নয়। অবশ্যই আমি তার সঙ্গে সঙ্গে আজকে বোঝা যাচ্ছে যে কেন তৃণমূলের এত আস্থা তৈরি হচ্ছে। আরে বাবা, তৃণমূলের আরে এই সমর্থকের তৃণমূলের বক্তব্যের আস্থার মধ্য প্রশ্ন দিয়ে না, আপনি যে CPM এর জন্য হয়ে বলছেন। শুনে, শুনে, আপনি আইনজীবী হিসেবে বলছেন না তো? এই মামলায় তার নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছি, সেটা হচ্ছে যে এই মামলায় যেহেতু এই যে যারা উইটনেস আছে, যে এভিডেন্স গুলো রয়েছে সেগুলো টেম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সব থেকে বড় কথা সেটা যে কিন্তু witness ইনভেস্টিগেশন যে এজেন্সি বলেনি, কোনো এভিডেন্স ট্যাম্পারের সেটা কথা যে কোনো সময় ইনভেস্টিগেশন সম্ভব। এজেন্সি বলেনি। তারপরে সিপিএম পার্টি বলেছে, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি একটু বলেছেন, এখন বলে দিই, ফিরদৌস একটু শামীম বলে বলছেন। দিই, একটু বলে নিই। শুনে 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 একটু বলে শুনে নিই। ভাস্কর বাবু আসছি। আরে আমি বাইরে আছি, হ্যাঁ আপনার কথা ফিরদৌস বাবু শুনতেও আপনি পাচ্ছি শেষ না। করুন, একটু- ফিরদৌস আপনি শেষ করুন। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এই ধরনের মামলার সঙ্গে যারা অভিযুক্ত বলে এখনো পর্যন্ত যাদের পাওয়া গেছে তারা অত্যন্ত প্রভাবশালী। তারা আইদার শাসক দলের নেতা অথবা শাসক দলের কোনো মন্ত্রীর বান্ধবী। এখন এই যে ধরুন যারা দেখছেন যে শাসক দলের একদম উঁচু পর্যায়ে, এবার মানিক ভট্টাচার্য তিনি বেল পেয়ে গেছেন প্রাথমিকের মামলায়। আচ্ছা, প্রাথমিকের মামলায় মানিক ভট্টাচার্য তিনি কে? তিনি শাসক দলের একজন এমএলএ, তিনি দীর্ঘদিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি সেই জন্যই বেল পেয়েছেন? ছিলেন। আপনি কি এবং আইনজীবীর শুধু মতন কথা তাই বলছেন? না, মাফ করবেন, তিনি শাসক দলের শুনে, নেতা শুনে, শুনে, পাওয়া শুনে, যায়। শুনে, বক্তব্যটা শেষ করতে দিন। ইনভেস্টিগেশনে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এখনো পর্যন্ত সেই সিবিআই এখনো পর্যন্ত সেই নির্দেশকে ভ্যাকেট করাতে পারেনি। বেশ, আমি ফিরদৌস, আমি আপনাকে সময় দিলাম, আমি আসবো একবার ভারতীয় জনতা পার্টির কাছে, বিজেপি মুখপাত্রের কাছে। আমার প্রশ্ন, আপনারাও তো এই কথা নিয়ে বলছিলেন এবং তৃণমূল কংগ্রেস বলছিল যে বিজেপি রাজনৈতিক দুজনেই বলছে উদ্দেশ্য CBI ভালো। প্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে। বিজেপি কি আজকে সন্তুষ্ট সিবিআই বা ইডির এই তদন্তের প্রক্রিয়ায়? তারা তো এখনো পর্যন্ত এতদিনে একজনকে প্রুভ করতে পারলো না। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কতজন বেরিয়ে গেছে বলুন তো? হ্যাঁ, এটা যেটা দেখুন, আমি একই সঙ্গে বিজেপির মুখপাত্র, বাট আমার একটা অন্য সত্তা আছে। আমি সিবিআইতে 3 বছর ডেপুটেশনে নিজে কাজ করেছি, ফলে অন্য যে কারো থেকে আমি একটু ভালো করে হলেও ব্যাপারটা বলতে পারবো। এই ধরনের যে কেসগুলো এত তার মানে তার আকার এতটা বড় বা তার ব্যাপ্তি এতটা বড়, তাতে যে ধরনের এভিডেন্স জোগাড় করতে হয় এবং তার সাথে নির্ভর করে এত জনের সেক্ষেত্রে চার্জশিট বা অন্যান্য মানে যেগুলো আমরা সাবসিকুয়েন্ট চার্জশিট, যেগুলো সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ করা হয়, এত জনের নাম থাকে এবং সঙ্গে এত কিছু প্রমাণ করতে হয়। দিস ইজ নট ভেরি ইজি। ট্রায়ালটাও কিন্তু মানে যেহেতু ভারতবর্ষে এর জন্য হয়তো একটা আলাদা সিবিআই কোর্ট আছে সেই ধরনের ট্রায়ালের জন্য, বা ইডির ক্ষেত্রেও স্পেশাল কোর্টের বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু এই ধরনের কেস শেষ করতে গেলে যেভাবে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার বা যত মানে এর জন্য যে ধরনের ট্রায়ালের বন্দোবস্ত করা দরকার, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এবং সিবিআই কে বা ইডি কে এই ব্যাপারটা কিন্তু সন্তুষ্ট, এইটুকু বলুন। একটা কথা আমি বলতে পারি, অবশ্যই দেখুন, অ্যাজ এ বিজেপির মুখপাত্র হিসেবে বা মানুষের মুখপাত্র হিসেবে একটা কথাই বলতে পারি, অবশ্যই এটা মানে মানুষের পারসেপশন এটা ঠিক নয়। মানে যেটা ঘটেছে মানুষ তো ভাববেই এটা আমাদের ব্যর্থতা, কিন্তু মানে অ্যাজ এ সিবিআই বা ইডির এটা ব্যর্থতা, কিন্তু সঙ্গে এটাও টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু মানুষের কাছে আমরা মানে সেই একজন সাধারণ মানুষকে বোঝানো অত সোজা নয়। আর সব থেকে বড় কথা এটাও ঠিক, একজন আইনের যদি যে ছাত্র বা রক্ষক বা হোয়াট এভার যাই হিসাবে বলি না কেন, এটাও ঠিক, যদি কারো 10 বছর ধরে ট্রায়াল চলে, 10 বছর তো কাউকে আমরা ধরে রাখতে পারবো না। ফলে আমাদের আলটিমেটলি আইনটাকেই মেনে নিতে হবে, কিছু করার নেই। কংগ্রেস কিভাবে দেখছে? দেবাশিস বাবু তো ঘুরলো, ঘুম 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 ঘুররায় এরকম একটা ব্যাপার হলো, কন্টিনিউ একটা জায়গা থেকে ঘুরলেন। যাই হোক, ওনারও তো ডিফেন্ড করা কোনো জায়গা নেই, এটা করতেই হবে। যাই হোক, আমরা এই অর্পিতা মুখার্জির মানে জামিন পেয়ে যাওয়ার পরে
শান্তনু ব্যানার্জি জামিন পেয়ে গেছে, আমরা একটা আইনত যেই কথাগুলো আসছিল যে অর্পিতা মুখার্জি যে জামিনটা পেয়েছে, বলা হচ্ছে 1/3 সময় যদি সে জেলে কাটায় তাকে কিন্তু সেই জায়গায় সে যদি অ্যাপিল করে তাহলে তাকে কিন্তু জামিন দিতে হয়, এবং সেই জায়গায় সে অ্যাপ্লিকেবল এবং সে জামিন পেয়েছে। ঠিক আছে, এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ও জামিন পেয়েছে। আমরা জানি মানিক ভট্টাচার্য জামিন পেয়েছে, আমরা জানি অনুব্রত মণ্ডলও জামিন পেয়েছে, তার মেয়েও জামিন পেয়েছে, একের পর এক জামিন। আসলে এই জামিনগুলো পাচ্ছে, এবং জীবন কৃষ্ণ দাস যাকে হ্যাঁ, আমি মানুষ আপনাকে দেখেছে- তালিকা দিয়ে দিতে পারি। মানিক হ্যাঁ। ভট্টাচার্য, জীবন কৃষ্ণ জীবন সাহা, কৃষ্ণ, কৌশিক হ্যাঁ। ঘোষ, এদিকে অর্পিতা মুখোপাধ্যায়, অনুপ মাঝি, হ্যাঁ, বিকাশ বলি, মিশ্র, বলি। সাইগাল হোসেন, অনুব্রত মণ্ডল। বিকাশ মিশ্রকে তো আবার কলকাতা আবার একটা পুলিশ অন্য কেস, অন্য অ্যারেস্ট কেস, করে হ্যাঁ, নিয়েছে সেটা অন্য কেস। যাতে তাকে মানে না ডাকা হ্যাঁ, যায় কিন্তু এই কেসে সিবিআই তো তাকে কোর্টে। রাখতে পারেন। হ্যাঁ, সিবিআই কোর্টে। আসলে জানেন তো, একটা ঘুরে ফিরে একটা কথাই আসছে যে এই আজকে যেই এই তদন্তগুলো যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সিবিআই ইডির যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে বিজেপির নেতারাও কিন্তু খুব হতাশ, তারাও কিন্তু খুব হতাশ হয়ে গেছে, এবং সেটা আমরা বিরোধী দলনেতার কাছে প্রায়শই শুনছি যে সিবিআই ইডি তদন্তের আজকে গতিবেগ নিয়ে। আজকে কয়লা বলুন, বালি বলুন, গরু পাচার বলুন, আজকে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি বলুন, মানে প্রত্যেকটা কেলেঙ্কারিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি প্রিভিয়াস কেসগুলোতে যাই, নারদা সারদা যা যা ঘটনাগুলো আমার ঘটেছে- প্রশ্ন এই যে ধরুন আপনারা বিরোধী রাজনৈতিক দলগুলো এত কথা বলতেন শাসক দলের এগেনস্টে, সেখানে দুর্নীতির ধারণাটা ছিল আপনাদের অস্ত্র, তার মানে আপনাদের অস্ত্রটা কি হাতছাড়া হলো? না, একদম অস্ত্র হাতছাড়া হয়নি, কারণ এইটা একটা জাস্ট রিটার্ন গিফট। কারণ আমরা যে বারংবার যে কথাটা বলছি যে বিজেপির সাথে তৃণমূলের যে একটা আতাত, যে একটা সুন্দর মানে মেনটেন করে তারা একটা বাইনারি ভিশন বাংলার বুকে তৈরি করার চেষ্টা করছে, যে দ্বিমুখী লড়াইটা যাতে দ্বিমুখী হয়, 1 মিনিট 1 সেকেন্ড, এবং এই যে ইন্ডিয়া নামে যে বিরোধী জোটটা, এই জোটটাকে মধ্যে ভাঙন ধরানোর জন্য আজকে বিজেপি তৃণমূলকে দাদন দিয়েছে, আর তৃণমূল সেই অজুহাতে দেখেননি, বাংলার মানুষ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। ভাস্কর সিংহরা আর উত্তর শুনবো। আজকে যে আলোচনাটা হলো না, আপনি লিগ্যাল সিস্টেমের ইনভেস্টিগেশনে কিছু প্যারাফেরিলিয়াস আছে, সেটা দেবাশিস বাবু বলছেন থাকবে। ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে তো বিচার করা যায় না। আর এই যে কংগ্রেস নিজে শূন্য হয়ে গেছে 1% 2%, প্যারাফেরিগুলো নিয়ে তো আমরাও বললাম, প্যারাফেরিগুলো আমরাও বলেছি। বলতে দিন। সুতরাং সেখানে ওনার কথাতে এই বিজেপি তৃণমূলের সঙ্গে আছে, দাদন টাদন এইসব কথার মানে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। কংগ্রেসের নিজের কিছু নেই, সারা ভারতবর্ষ আমি আর যাবো না, বলবো না। কোশ্চেনটা হচ্ছে যে আপনি যাকে সংবাদপত্র বা বিরোধী দল, আপনার মনে করার উপরে কোনো কিছু নির্ভর করে না, যেটা উনি সিবিআই তে 3 বছর ছিলেন নিশ্চয়ই বলবেন এভিডেন্স চাই, এবং এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে সিবিআই কখনোই কোথাও বলেনি যে এভিডেন্স ট্যাম্পার হচ্ছে। তাহলে আপনার মনে করা এবং জেল খাটা কথাটা রং। ইনভেস্টিগেশনের জন্য কাস্টাডি ছিল তিনি, কনভিক্টেড হয়নি। এখন অবধি কনভিক্টেড যদি না হয় তার মানেই ব্যর্থ, এটা বলা যাবে না। এই কারণে যে সত্যি যদি ঘটনা না হয়, জবরদস্তি আপনাদের ইচ্ছা অনুযায়ী তাকে কি জেল খাটাতে হবে। এবং যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো কাস্টাডি ট্রায়ালের ক্ষেত্রে, এই যে বলছিলেন এর বান্ধবী ওর বন্ধু, আমরা এখনো কেন জানতে পারলাম না মানি ট্রেল, যে টাকাটা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া গেল, সেই টাকাটার সূত্র কোথায়? আমরা এটা জানতে পারলাম না কেন যে আজ অবধি যাদের যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই অভিযোগগুলো প্রমাণের ক্ষেত্রে কোন জায়গায় এখন বারংবার শুনেছিলাম, আপনাদের মুখেও আমরা শুনেছি, আপনি এই কেসটায় ছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সেখানে এই কোট আনকোট কাকুর যে ভয়েস স্যাম্পল, সেটা নিয়ে প্রচুর কথা উঠেছিল। সেই ভয়েস স্যাম্পল এখনো পর্যন্ত তা নিয়ে সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের অবস্থানটা আদালতের কাছে কি জানিয়েছে, আপনি জানান আমাদের। না, এবার বলি, এই যে কিছুক্ষণ আগে তৃণমূলের পক্ষ থেকে যিনি আছেন তিনি বলছিলেন যে আমরা জানতে পারিনি মানি ট্রেল কি। এক্স্যাক্টলি আমরা জানতে পারিনি, আমরা এখনো জানতে পারিনি কি কারণে যে ইডি একদম পাবলিক নোটিশ দিয়ে বলে যে প্রাইমারি দুর্নীতির সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লিখে একটা পাবলিক নোটিশ দিয়ে দিল। তারপরে সেই নোটিশের পরে নোটিশে থাকা নামগুলোর বিরুদ্ধে কি কি ব্যবস্থা হলো আর ইনভেস্টিগেশন কতটা, আমি অ্যাডভোকেট হিসেবে জানি না
যে হঠাৎ করে যে সিবিআই তদন্ত আটকাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটলো, হেরে গিয়ে বাড়িতে এসে চুপচাপ বসলো, তাদের নেতারা জেলে গেল, তারপরে হঠাৎ করে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা বসছে তারা বলছে না সিবিআই খুব ভালো, না না না, সিবিআই কিন্তু বিচার করছে না। সিবিআই কি বিচার করছে নাকি? তদন্তকারী সংস্থার বিচারকারী সংস্থা দুটো আলাদা। স্যাংশন দিচ্ছে না, রাজ্য সরকার ট্রায়াল স্টার্ট করার জন্য স্যাংশন দিচ্ছে আবার না, সেটা তো অন্য বিষয়। তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হয় সিবিআই জানে না, ইডি জানে না, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে? আচ্ছা, একটা যদি 2 বছর আগে যদি সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়ে দেয় এবং সেখানে একজন অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি যুক্ত থাকে, সেই স্টে অর্ডারটাকে কিভাবে ভ্যাকেট করাতে হয় সেটা জানে না। এই যে আপনারাই তো ইডি সিবিআই চেয়েছিলেন, আপনারা চাইলেন, তাদের তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না, তার জন্য তৃণমূলকে দোষারোপ করবেন। বক্তব্য আমরা শুনলাম। আমি আসবো একবার দেবাশিস ধরের কাছে। এই যে বলা হচ্ছে যে এখানে তারা সরাসরি না বললেও একটা ইঙ্গিত করছে যে এখানে ইডি একটা নোটিশ টাঙিয়ে দিল, কিন্তু তারপর সেটা নিয়ে সিবিআই তেমন কিছু করতে পারলো না। কেন দেবাশিস বাবু? না, একটা ভাস্করদার একটা বক্তব্যকে আমি একটু ওখানে মডিফাই করার চেষ্টা করছি, মানে বক্তব্যকে না, একটা জায়গাকে। ইডির ক্ষেত্রে ইডি যদি মানে দুটো কেসের কিন্তু একটু আলাদা। ইডি যদি কোনো অ্যাটাচমেন্ট করে, যদি আপনাকে ওই ব্যাপারে অ্যাকিউজ করে, এবার আপনার দায়িত্ব হচ্ছে মানে অ্যাজ পার ল ইউ হ্যাভ টু প্রুভ ইউ আর ইনোসেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু ওই মানি ট্রেলের ব্যাপারটা অবশ্যই ইডিকে চার্জশিটে ওটা লিখতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম সেই অভিযুক্তকেই প্রমাণ করতে হবে যে ওই টাকাটা কে রেখে দিয়ে গিয়েছিল। মানে আমি বলে দিচ্ছি যে আপনিই রেখেছেন, এবার ওনাকে প্রমাণ করে বার হতে হবে কোর্টে গিয়ে যে ট্রায়ালের সময় যে আমি ওটা রাখি। কারেক্ট। এইবারে যে ব্যাপারটা, হ্যাঁ ইয়েস, এই ব্যাপারটা আমি এবার যে মানে আসল যে ব্যাপারটায় আসছি, দেখুন অবশ্যই এই ধরনের যে ম্যাটার অবশ্যই সিবিআই আর ইডি, একজনে সিবিআই করে ক্রিমিনাল পার্টের ইনভেস্টিগেশন, ইডি করে মানি ট্রেলের ইনভেস্টিগেশন, একটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তো সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যালিগেশন যদি একদিক থেকে আসে, অন্য তদন্তকারী সংস্থার উচিত সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে তার পুরো মানে একদম নাটশেলে গিয়ে বা একদম ভিতরে গিয়ে তার ইনভেস্টিগেশন করা। সাধারণত যেটা হয়, এক সেকেন্ড, সিবিআই আগে ইনভেস্টিগেশন করে তার ক্রিমিনাল অ্যাঙ্গেলটাকে প্রুফ করে, তারপরে ইডি দ্যাট কামস ইনটু প্লে। তো এক্ষেত্রে যদি কোনোভাবে তাদের মধ্যে কোনো তারতম্য থেকে থাকে, সেটা কিন্তু তাদের মধ্যে যে সামঞ্জস্য থাকা উচিত অবশ্যই সেইভাবে তদন্ত করা উচিত। যদি সেটা কোনো ইনভেস্টিগেশন দীর্ঘদিন ধরে পড়ে থাকে, তাহলে কিন্তু সত্যি এখানে বিজেপি মুখপাত্রের কথা একটা বিষয় উঠে আসছে যে ইডি এবং সিবিআই দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কর। দুর্নীতি মামলায় একের পর এক জামিন, অপরাধ প্রমাণে বারবার ব্যর্থতা। কি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আর কবে ঘুম ভাঙবে ইডি সিবিআই এর? 2 বছর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে হালে আরজি করের তরুণী চিকিৎসকের হত্যা জট। সঠিক তদন্তের আশায় দিন গুনছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল। সালটা 2021। প্রবল রাজনৈতিক চাপ, দলে ভাঙনের পরেও বিপুল ভোট এবং জনসমর্থন নিয়ে ফের বাংলায় মসনদ দখল করে তৃণমূল নেত্রীর কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, শিক্ষা, কয়লা পাচার এবং গরু পাচার। একের পর এক গ্রেফতারি, হাইকোর্টে ধাক্কা। অবশেষে সব মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর হাতে। ত্রিফলা দুর্নীতির মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় রেশন দুর্নীতি মামলাও। সেখানেও হাইকোর্টে রাজ্যের ধাক্কার পর মামলা যায় ইডি সিবিআই ঘরে। এরপর তদন্ত চলেছে মাসের পর মাস ধরে, কিন্তু সমাধান অধরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত রায় সামন্ত এবং চন্দন মণ্ডল। সোমবার শিক্ষক দুর্নীতি মামলাতেই জামিন মেলে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও। কয়লা পাচার মামলায় জামিন পেয়েছেন অনুপ মাঝি, বিকাশ মিশ্র, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল, গুরুপদ মাঝি, নারায়ণ খড়কা। অন্যদিকে গরু পাচার মামলায় জেল মুক্তি ঘটেছে অনুব্রত মণ্ডল, সাইগাল হোসেনেরও। বিভিন্ন মামলায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুরি ভুরি। 2 বছর হয়ে গেল দুর্নীতির পর্দাফাশ হয়েছে, এখনো পর্যন্ত কিছুই প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কোথাও গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা হারাচ্ছেন আবেদনকারীরা। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, তবে কি এবার প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাবেন পার্থ চট্টোপাধ্যায়ও? কারণ রাজ্যে যখন দুর্নীতি তদন্তে রোজই শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা, তখনই এলো সুপ্রিম কোর্টের সেই নির্দেশ, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে তথ্য প্রমাণ পেশ করতে না পারলে ওই ব্যক্তিকে দিনের পর দিন আটকে রাখা যাবে না। তাহলে এখন কোন পথে দাঁড়িয়ে রয়েছে রাজ্যের সাম্প্রতিক সময়ে 4 দুর্নীতি মামলার তদন্ত? এখানেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে। কারণ তদন্ত করতে গিয়ে এই বছরের জানুয়ারি মাসে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে আক্রান্ত হলো ইডি। সেই মামলাতেই সম্প্রতি জামিন হয়ে গেল অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের। ব্যক্তিগত 50 লক্ষ টাকার বন্ডে জামিন পান বাকিবুর। একই সঙ্গে জামিন পেয়েছেন উত্তর 24 পরগনার 2 তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাস। যদিও এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মুক্তি এখন সময়ের অপেক্ষা বলেই দাবি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। চলতি বছরের 9ই আগস্ট আরজিকরে সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের নিথর দেহ। তাকে ধর্ষণ খুনের অভিযোগ সামনে আসতেই বিচারের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ, অবস্থান সবই হয়েছে। রাজ্য পুলিশের তদন্তে আস্থা ছিল না পরিবারের, তাই সিবিআই তদন্তের দাবিতে সুর চড়িয়েছিলেন নির্যাতিতার বাবা মাও। কিন্তু এই মামলাতেও কাঠগড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসল দোষীদের শাস্তির দাবিতে জুনিয়র চিকিৎসক, রাজনৈতিক দলগুলি সরব হলেও এখনো পর্যন্ত খুন ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলেও খুন ধর্ষণের মামলায় তার গায়ে দাগ লাগেনি। এবার কার উপর ভরসা রাখবেন নির্যাতিতার বাবা মা? শুধু আপনারা এই কজন বললে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। এবং তারাই তো সিবিআই চেয়েছিলেন, তাহলে এবার কোথাও না কোথাও তো দাঁড়াতে হবে। আজকে সিবিআই তারা মানতে পারছে। সিবিআই কার? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কার? কেন্দ্রীয় সরকারের। তাহলে সিবিআই তদন্ত চলছে, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার হচ্ছে, তাতে আস্থা না রাখতে পেরে বিজেপির কাছে আসা, এটা তো স্ববিরোধিতা। তবে কি কোনো মামলাতেই অপরাধ প্রমাণ হবে না? প্রমাণের অভাবে একের পর এক অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবে? তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রইল কি? প্রশ্ন সব মহলে। কলকাতা টিভি। অর্থাৎ এতগুলো ঘটনায় দেখতে পাওয়া যাচ্ছে যাদের বিরুদ্ধে এত এত অভিযোগ তারা দিব্যি জামিন পেয়ে যাচ্ছেন। বিভিন্ন শর্ত থাকতে পারে সেখানে, কিন্তু জামিনটা তারা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে পারেনি একটা নির্দিষ্ট সময়ের পর, এবং সেই নির্দিষ্ট সময়টা কিন্তু খুব কম ছিল না। আমি এই বিষয়ে আসবো ফিরদৌস শামীমের কাছে, বিশিষ্ট আইনজীবী। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই ইডি সিবিআই এর যে তদন্ত এবং এই যে দুর্নীতির অভিযোগ, এটা একটা আইনি প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া, কিন্তু তার তো একটা অবশ্যই রাজনৈতিক দিক রয়েছে। এই রাজনৈতিক দিক থেকে আমি আপনার কাছে জানতে চাই, এই দুর্নীতির ধারণাটা যেটা বারংবার সেই ন্যারেটিভ বলে প্রচার করা হচ্ছিল, সেটা কি আদৌ সাধারণ মানুষের মনে ঠাঁই পাবে যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো একের পর এতদিন কেটে যাচ্ছে, প্রমাণিত হচ্ছে না, তারপরে কি আর দুর্নীতি এরা করেছেন এটা কি সাধারণ মানুষ বা তাদের ব্যক্তিগত যারা সংশ্লিষ্ট সমর্থকরা তারা কি আর বিশ্বাস করবেন? দেখুন, আমি প্রথমেই বলি যে আইন একটি রাজনৈতিক প্রক্রিয়া। এই যে ধরুন, এই যে হোয়াইট কলার অফেন্ডার, এই ধরনের অফেন্সকে বলা হয় হোয়াইট কলার অফেন্স, এবং এই ধরনের অফেন্ডার গুলো মোটামুটি হোয়াইট কলার অফেন্ডার। আর ভারতবর্ষে দুর্ভাগ্য হলেও সত্য, বেশিরভাগ ক্ষেত্রে দেখুন হোয়াইট কলার অফেন্ডার কারা? প্রভাবশালী রাজনীতিবিদ, না হলে বড় ব্যবসায়ী, শিল্পপতি, এরা। সেই জন্য এই যে হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে ভারতবর্ষের যে আইন, সেটা এতটা স্ট্রিনজেন্ট নয়, যার ফলে হোয়াইট কলার অফেন্ডাররা বারবার তার সুযোগ নেয়। এটা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে আইনগত দিক। এবার হচ্ছে বিচার প্রক্রিয়াগত এবং তদন্ত প্রক্রিয়াগত কি কি ত্রুটি বিচ্যুতি বা এই মামলায় তার রাজনৈতিক ইমপ্লিকেশন কি। দেখুন, এই মামলায় সাধারণভাবে আমরা সারদার অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতায় পৌঁছেছিলাম যে এর একটি পলিটিক্যাল ইমপ্লিকেশন থাকে এবং পলিটিক্যালি এই ধরনের মামলাগুলোকে, বিশেষ করে যেখানে এই সমাজের উচ্চ কোটির মানুষ, বিশেষ করে যে সমস্ত উচ্চ স্তরের রাজনৈতিক নেতা নেত্রীরা সংযুক্ত থাকলে, তারা বেসিক্যালি
এই ধরনের প্রক্রিয়াগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করে। সেই জন্যই আমরা রাজনৈতিকভাবে যাতে এটা কম প্রভাব মুক্ত হয়, যাতে রাজনৈতিকভাবে প্রভাব মুক্ত বা কম প্রভাব থাকে, সেই জন্য কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম। কিন্তু আলটিমেট একটা কথা আপনাদের মাথায় রাখতেই হবে যে কোর্ট মনিটর তদন্ত হলেও আদালত তো তদন্ত করবে না, তদন্ত করবে আলটিমেট তদন্তকারী সংস্থা। কারণ আদালত, আপনারা জেনে রাখবেন, কোর্ট মনিটর তদন্ত আর কোর্ট সুপারভাইজ তদন্তের মধ্যে পার্থক্য আছে। এবার আদালত সুপারভাইজও করে না, তার কারণ তদন্ত প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে একটা এক্সিকিউটিভ হওয়ার, এবং এই এক্সিকিউশনের দায়িত্ব আমার প্রশ্নের উত্তর পেলাম না। সাধারণ মানুষের, জনমানসে এটা স্থান পাচ্ছে না, এই দুর্নীতির অভিযোগ জনমানসে স্থান পাচ্ছে কিনা সেটাই জানতে চেয়েছিলাম। পেয়েছে না, আপনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে চাইবো, নিশ্চিতভাবে পেয়েছে বলে, এবং সেটা আদালত দ্বারা সার্টিফাই হয়েছে। তার কারণ হচ্ছে, না হলে রাজ্য সরকার তো চেয়েছিল যে এই তদন্ত প্রথম কথা হওয়াই উচিত নয়, তারপরে চেয়েছিল যে না আমরা তদন্ত করব, তারপরে সমস্ত কিছু শেষে এরা সবাই মুক্তি পেয়ে যাচ্ছে, জামিনে মুক্তি পেলে। বেশ বেশ, আমি আপনার বক্তব্য, আপনার যে যুক্তি আপনি দর্শককে শোনালেন, আমি আসবো ভারতীয় জনতা পার্টির কাছে। আমি সিবিআই এর ডেপুটেশনে থাকা বা প্রাক্তন আইপিএস নয়, বিজেপি নেতাকে জিজ্ঞাসা করছি, আপনাদের রাজনৈতিক অস্ত্র ছিল এই শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি, সেই দুর্নীতির অস্ত্র আজকে হাতছাড়া? না, দুর্নীতির অস্ত্র হাতছাড়া না। দেখুন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা মানে তদন্ত চলছে। তার সাথে আবার প্রথমে যেটা কোর্টে প্রমাণিত হওয়ার জায়গা এখনো আসেনি, নাম্বার 1। আমি বলছি কোর্টে না, ভোটে প্রমাণিত মানুষ আপনাদের তত্ত্বে বিশ্বাস করে। এবার আমার যে সেকেন্ড পরিচয়টা যেটা আছে, যেমন আমি যখন লোকসভার ক্যান্ডিডেট হই 25 দিন প্রচার করেছিলাম, সেই সময় কিন্তু মানে দেখুন, একটা লোকসভা প্রচার করা, লোকসভা বিশেষ করে বীরভূম একটা বিস্তীর্ণ জায়গা, খুব বড় জায়গা। তো যে জিনিসটা মানে দেখুন, গ্রাউন্ড রিয়ালিটি যখন আপনি গিয়ে বুঝতে পারবেন, একটা জিনিস এটা সত্য, মানুষের একটা পারসেপশন আছে যে এই দুর্নীতি হয়েছে, ওটা অ্যাডমিটেড ফ্যাক্ট। কিন্তু সঙ্গে যে পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো কাজ করেছে, অবশ্যই তৃণমূলের কিন্তু দেওয়ালে একটাই প্রচার ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের মানুষের সুবিধা, এই জিনিস মানুষ পাচ্ছে। আলটিমেটলি আজকে রাজনীতিটা যেখানে এসে দাঁড়িয়েছে, যে গরিব মানুষ কিন্তু সেটা কিছু, বা নিম্ন মধ্যবিত্ত মানুষ সেটা কিছু, সেটাও অ্যাডমিট করছে। কিন্তু আলটিমেটলি এখনো এটা আমি অ্যাডমিট করতে পারি যে এই মেশিনারিকে আমরা মেশিনারিজকে তৈরি করতে পারিনি, বা মানুষকে বোঝাতে পারিনি যে এই যে আলটিমেটলি 1000 টাকা, 1200 টাকা, বা এই 2000 টাকা, বিভিন্ন 2500 টাকা, বিভিন্ন যে প্রকল্পের যে সুবিধা, এটাকে ওভারকাম করার মতো থিওরি আমরা বার করতে পারিনি বলে এখনো কিন্তু আমরা ওই 39% ভোটে গিয়ে আটকে আছি। এটা অ্যাডমিটেড ফ্যাক্ট। এটা নিয়ে কোনো আপনাদের ভোটের পার্সেন্টেজটা আরো কমেছে সেই জায়গা থেকে আপনাদের। তো দেখুন, সেটা দ্যাট ইজ মানে পয়েন্ট অফ ডিসকাশন। এটা খুব, আমি আসবো কংগ্রেসের কাছে। এই যে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষ এই ভোটে অন্তত প্রমাণিত, মানুষ এটা বিশ্বাস করেনি, কারণ আপনাদের ভোট আরো কমেছে, তৃণমূলের ভোট বাড়ুক না বাড়ুক অন্তত কমেনি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই এত যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগটা ছেড়ে দিয়ে কি তাহলে কংগ্রেস, সিপিএম বা বিজেপিটা, আমি বিজেপিকে পরে জিজ্ঞাসা করবো, কংগ্রেসের কথাটা জিজ্ঞাসা করি কংগ্রেসকে, যে তাহলে কি আপনারা অন্য ইস্যু খুঁজবেন এবার শাসক দলকে আক্রমণ করার জন্য? একটু বলতে দিতে হবে। প্রথমত তো দেবাশিস বাবুর কথা শুনে খুব ভালো লাগলো যে দেবাশিস বাবুরা যেভাবে মানে ডিফেন্ড করছেন এবং যতটা নরমপন্থী হয়েছেন এখন, ওনাদের ভূমিকাটা দেখে খুব ভালো লাগলো। বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ খুব কংগ্রেসের কথাটা বলুন, বিজেপির কথাটা পরে বলুন। বিজেপি প্রধান বিরোধী দল। এইবার বিষয়টা হচ্ছে বিজেপি যেমন প্রধান বিরোধী দল, আবার সেই জায়গাটা বলতে গেলে যখন কংগ্রেস যখন বলছো তোমাদের ভোট পার্সেন্টেজ কমে যাচ্ছে, সেই জায়গা আবার এটা মনে রাখতে হবে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস বিরোধী দল, সেই জায়গাটা মাথায় রাখো। হ্যাঁ, কংগ্রেস আমাদের রাজ্যের কথাই তো, এটা তো আমাদের রাজ্যের কথা হচ্ছে, সর্বভারতীয় কথা হচ্ছে না। এবার বিষয়টা হচ্ছে যেই প্রশ্নটা তুমি করলে যে আজকে তাহলে কি আমাদের হাতিয়ার অন্য কিছু হবে দুর্নীতিকে বাদ দিয়ে? দুর্নীতিতে আজকে যেই দুর্নীতির কথা আমরা বারংবার বলছি, একটার পর একটা দুর্নীতি উঠে আসছে। ত্রিপল দুর্নীতি চলে আসছে, মানে ট্যাব দুর্নীতি চলে আসছে। দুর্নীতি তো চলবেই, দুর্নীতি তো চলবেই। এইবার বিষয়টা হচ্ছে এই যে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু,
যিনি ডাইরেক্ট অভিষেক একটাও বন্দ্যোপাধ্যায় প্রমাণিত নয়, আমি সেটাই বলছি। তাহলে আরে আপনারা এই- এতদিন আমি তো একবার লং শুনতে একটা পাচ্ছি না। যদি আসবো, আসবো। এক সেকেন্ড আমি কিন্তু দুবার বলিনি, আমি তিনজনকে- আপনারা কিন্তু আসছি। আমি কিন্তু বলিনি, আমাকে বলতে দিন। শেষ বিষয়টা করুন, শেষ হচ্ছে করুন। এবার এই যে একটা লেন্দি প্রসেস, এই লেন্দি প্রসেসের জন্য কিন্তু এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে। আজকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আরজি করের জন্য সারা নাগরিক সমাজ আসছি। বাংলায় এবং তথা ভারতবর্ষে নেমে পড়লো আন্দোলনের জন্য। সিবিআই আজ পর্যন্ত তদন্ত করে সেই আমি দোষীদের সেই আর্টিকেলের প্রসঙ্গে আসবো, আগে এই বিষয়ে আসবো। ভাস্কর বাবুর বক্তব্যটা শুনে নিন। দেখুন ভাস্কর বাবু। অনেকক্ষণ পরে পেয়েছি একটা অদ্ভুত একটা কথা শুনলাম, আমার জীবনে আমি শুনিনি। শামীমবাবু বললেন নাকি আইন নাকি একটা রাজনৈতিক প্রক্রিয়া, এটা যারা জঙ্গলে সশস্ত্র বিপ্লবে লড়াই টড়াই করে তারা বলেন, উনি করেন কিনা জানি না। আইন কোনোদিনও কোনো রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে না। নয়। আমি বলিনি, আপনি আপনার বলার সময় বলি আইন নাকি রাজনৈতিক প্রক্রিয়া, আমি এরকম শুনিনি। হ্যাঁ, আইন রাজনৈতিক আমি প্রক্রিয়া, শুনেছি দাদা, তাহলে আপনি কি নতুন করে আপনি রাজনৈতিক আপনি ভাবে- আইনজীবী নন, আপনি একজন রাজনৈতিক কর্মী, সেটা আপনি অবশ্যই। পরিচয় দিন। এক অবশ্যই, দুই হচ্ছে এবং তদন্ত this প্রভাবিত board is a হতে পারে। political শুনুন শুনেনি শুনেনি আমি বলছি, আমি ফেরদৌস, আমি আপনার কাছে আসবো, আপনার কাছে অবশ্যই আসবো। আপনি বলবেন, আপনাকে আমি সময় দেবো। রাজনৈতিক হ্যাঁ, ভাস্কর বাবু শেষ করুন। তদন্ত ভাস্কর বাবু শেষ করুন। রিপোর্টের উপরে ভিত্তি করে বিচার হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে তদন্ত প্রভাবিত করার একটা বিষয় থাকে। বিজেপি বিভিন্ন সময় নির্বাচনের আগে এগুলো করেছে, কিন্তু তদন্ত করার ক্ষেত্রে তাকে এভিডেন্স জোগাড় করতে হবে। আমরা মানে জনগণ, কিছু বিরোধীরা মনে করলেন যে এটাকে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে এক্ষুনি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, সেটা হয় না। তাহলে যারা ইনভেস্টিগেটিভ এজেন্সি তারা কি বলেছেন যে আমরা তদন্ত করার ক্ষেত্রে এই আমাদের সমস্যা হচ্ছে? তারা কি বলেছেন যে ইডির সঙ্গে সিবিআই এর সমন্বয়ের অভাব? এগুলো আমরা আজকে এখানে আলোচনায় কেন বসেছি? কারণ কেউ কেউ বেল পাচ্ছেন। তাহলে বেল পাওয়াটা তাদের অধিকার, আইনি অধিকার, সেই অধিকার তারা পেয়েছেন। কিন্তু তার সঙ্গে আপনি যে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, সেই দলের যা বক্তব্য, তৃণমূল কংগ্রেসকে আপনি দোষারোপ করছেন কোন অধিকারে বা কোন ভিত্তিতে? এই জায়গাটা তুলতে হবে যে তৃণমূল কংগ্রেসের এখানে কোন জায়গাটাতে ভূমিকা। আমি আসবো ফিরদৌস সাহেবের কাছে, ফিরদৌস সাহেবের কাছে আসবো। আমি আপনার কাছে একটা প্রশ্ন, একটু আগে আরজিকর প্রসঙ্গ উঠলো, আরজিকর প্রসঙ্গে আমরা দেখলাম আজকেও না, একটু তার আগে একটু জবাব দিয়ে আমি দিই। অবশ্যই সেই জবাবটা আপনি আপনি ইনক্লুড করে বিপ্লবী। দেবেন। আইন আমার কোনো প্রশ্নের সঙ্গে রাজনৈতিক সেই বিষয় জবাবটা নয়। আপনি ইনক্লুড করে দেবেন। আমার রাজনৈতিক প্রশ্ন প্রক্রিয়া, আরজিকরের আইন। ক্ষেত্রেও আজকে নির্যাতিতার বাবা মা দেখা করেছেন বিরোধী দলনেতার সঙ্গে, এবং সেখানে তাদের কাছেও তাদের বক্তব্য যে যেন বিজেপি পাশে থাকে। আমার আপনার কাছে প্রশ্ন যে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল বা যে তথ্য দিয়েছিল এই খুনের ক্ষেত্রে, সিবিআই তার থেকে আর নতুন কিচ্ছু দিতে পারেনি। তাহলে সিবিআই এর কাছে এই চাওয়া, সেটাই বা কতটা মানে সঠিক বলে মনে করেন? দেখুন, আমি প্রথমে দুটো অ্যান্সার দিয়ে দিই। তার কারণ হচ্ছে এই যে বলছে যে তৃণমূল কংগ্রেসকে কেন দোষারোপ করছো। আচ্ছা, আপনি বলছেন প্রমাণ পাওয়া যায়, যে প্রমাণ হতে গেলে তো ট্রায়াল হতে হবে। ট্রায়াল করার জন্য রাজ্য সরকার স্যাংশন দিচ্ছে না কেন? তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা অভিযুক্ত, সেই কারণে। অর্থাৎ যদি ট্রায়ালের পারমিশন দিয়ে দেয়, এরা দোষী হিসেবে সাব্যস্ত হয়ে ইনভেস্টিগেশন যাবে, কমপ্লিটই হয়নি। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ট্রায়ালটা শুরু স্যাংশন হবে দিচ্ছে না, পরে। আর বিজেপি পরিচালিত তার ফল তো কেন্দ্রীয় সরকার CBI এর। ফিরদৌস দা, তারা ইনভেস্টিগেশন তাদের কমপ্লিট না হলে ট্রায়াল শুরু হয়। সেই আপনি তো sanction আইনজীবী। দিচ্ছে না, তার বিরুদ্ধে Investigation has not been হাইকোর্টে completed. ট্রায়াল কিভাবে নিতে হয় জানে না সিবিআই, তার প্রক্রিয়া কি? ট্রায়ালটা তো হবে ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে। পরিষ্কার এই খেলাটি তৃণমূল বিজেপির খেলা, এবং এই এটা আইনজীবী হয়ে আপনি কি করে বলছেন ইনভেস্টিগেশন কমপ্লিট হলো না, আপনি বলছেন ট্রায়াল শুরু করে দাও। এইটা ঠিক, একদম ঠিক। তার কারণ একজনের সংখ্যা প্রয়োজন, আর একজনের জেলের বাইরে থাকা প্রয়োজন। সে তো বুঝলাম, সে তো বুঝলাম। আপনি আমাদের একটা বিষয় আলোকপাত করবেন ফিরদৌস বাবু, একটা বিষয় আলোকপাত করুন। আপনি কি জানেন এই তদন্ত শেষ হয়েছে? হ্যাঁ, স্যাংশন না দিলে ট্রায়াল স্টার্ট হবে না। ট্রায়াল কেন? আগে ইনভেস্টিগেশন কমপ্লিট হোক। ইনভেস্টিগেশনটা সরকার দিচ্ছে না। আপনি এই কথাটিতে কেন ইনভেস্টিগেশন কমপ্লিট না হলে কি ট্রায়াল শুরু করা যায়? আপনি কেন এটি বুঝতে পারছেন না যে ট্রায়াল স্টার্ট না হলে দোষী সাব্যস্ত হওয়ার জায়গায় আপনি কমপ্লিট পৌঁছাবেন হয়েছে না। জিজ্ঞেস করুন, আপনি আমি একটা সরাসরি কথা জানতে চাইলাম, তদন্ত শেষ হওয়ার পরে তো বিচার প্রক্রিয়া শুরু, এবং এক্ষেত্রে তদন্তটা কি শেষ হয়েছে বলে আপনি জানেন? বলুন যে কেন ট্রায়াল এখন পর্যন্ত স্টার্ট করার জন্য তদন্তটা কি শেষ হয়েছে? দিচ্ছে না। এই তদন্তটা শেষ হয়েছে? স্যাংশন দেওয়ার ক্ষেত্রে কেন এত টালবাহানা করছেন? কেন স্যাংশন দেওয়ার কি অসুবিধা? আপনার বক্তব্য শুনলাম, কি অসুবিধা? তদন্ত শেষ হয়েছে বলে আপনি জানেন? কর্মচারী
বা ফিরদৌস বাবু, আপনি কি জানেন তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে? ট্রায়াল স্টার্ট করার জন্য আমি শুনেছি আপনার বক্তব্য, দর্শকও শুনেছে। ফিরদৌস, আপনার বক্তব্য দর্শক শুনেছে। আপনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দিন, সরাসরি উত্তর দিন। ফিরদৌস, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনার কাছে আমার প্রশ্ন, তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে বলে আপনি জানেন? রাজ্য সরকার স্যাংশন না দেওয়ার ক্ষেত্রে কি একটা কথা নিয়েছে? কিন্তু চারবার বলবেন। আরে কি সিবিআই বলবেন? তদন্ত শেষ হলে রাজ্য বিচার সরকার হবে তো? sanction না দেওয়ার জন্য আমি কি আপনার কাছে নিয়েছে? একটা জিনিস জানতে চাই, তদন্ত শেষ হওয়ার পর তো বিচার হবে? তদন্ত শেষ হওয়ার বলুন। পরে তো বিচার হবে তো? তাই তদন্তটা শেষ হয়েছে বলে আপনি জানেন? তদন্তকারী সংস্থা স্যাংশন পাননি এই নিয়ে আপনি জানেন না হাইকোর্টে মামলা চলছে? কি জানি তাদের আমি, তাদের investigation is not completed তাদের উনি বলছেন, তাদের trial মূল শুরু কথা ট্রায়াল কেন স্টার্ট করতে পারছে না? এই যে যখন এই যে বেল Investigation complete কি? Yes or no আপনি বলছেন জানেন না। কথা কি হয়? তাদের মূল কথা কি? বেশ বেশ বেশ, তাদের মূল আমি কথা কি? শুনলাম, আমি আপনার Sanction বক্তব্য, আমরা আপনার দর্শকও sanction শুনেছে, পাচ্ছি না, আপনার trial বক্তব্য start আমরা করার শুনিয়েছি। জন্য। আসবো বিজেপির কাছে। এখনো পর্যন্ত আজকে আমরা দেখলাম নির্যাতিতার বাবাকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি আশ্বাস দিয়েছেন যে বিষয়ে বিজেপি পাশে আছে। বিজেপি কি তদন্ত করছে নাকি দেবাশিস বাবু? না, বিজেপি তদন্ত করার কোনো জায়গায় তাহলে বিজেপি আশ্বাস দিচ্ছে বিজেপি না, পাশে আছে, বিজেপি অবশ্যই, পাশে থেকে শুনুন, বা না থেকে কি না, হবে? আমি বলছি রাজনৈতিক একজন সমর্থক বা কর্মী হিসাবে এটা আমাদের নৈতিক মানে স্বরাষ্ট্রমন্ত্রী তো এসে দেখাও করলেন না। কর্তব্যের মধ্যে পড়ে। অবশ্যই লিডার অফ অপোজিশন, তার রাজ্যের ক্ষেত্রে তার আলটিমেট দায়িত্ব পড়ে। আমরা দেখুন, আমরা একটা জিনিস বলতে চাই যে তদন্ত প্রক্রিয়াটা আলাদা, বিজেপি পার্টি আলাদা, ঠিক আছে? আমাদের রাজনৈতিক বক্তব্য থাকবেই, বিরোধিতা থাকবে, সম্পূর্ণভাবে বিরোধিতা থাকবে, এবং যিনি ভিকটিম তার প্রতি আমাদের সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া থাকবে। আমরা লয়ার তাকে মানে হাইয়েস্ট লেভেলে আচ্ছা, বিজেপি কি এটা বিশ্বাস করে দেবাশিস বাবু? বিজেপি কি এটা বিশ্বাস করে? এই যে আরজিকর প্রসঙ্গ উঠলো, আরজিকরে ওই ঘটনা শুধুমাত্র একজন নয়, এর পেছনে এই অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষের হাত আছে, বিজেপি দল হিসেবে কি বিশ্বাস করে এটা? অবশ্যই দল হিসাবে তো আমরা বলেছি এটা একটা বিশ্বাস করে। প্রাতিষ্ঠানিক তাহলে সেটা দুর্নীতি। এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি প্রমাণ সিবিআই, সেই সংক্রান্ত কিছু বার করতে পারেনি। এটা কি সিবিআই এর ব্যর্থতা বলে আপনারা মনে করেন? দেখুন, সিবিআই যা মানে যেটা সিবিআই এবং ইডি যে ওরা এভিডেন্স কালেক্ট করতে পারবে, যদি সেই জায়গাতে মানে অ্যাভেলেবল যে এভিডেন্স পেয়েছে Available, ওরা, that is the question, তো তার available. উপরে তদন্তটা করছে। তো তার মানে আপনারা কিসের ভিত্তিতে আপনারা এই ধারণাটা তৈরি Exactly. করলেন শুধু যে বলতে এই ঘটনাটা সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল তো রয়েইছে, আপনারা অবশ্যই কিসের ভিত্তিতে এই ধারণাটা? এই আজকে যে অভিযোগটা এসছে সেটা কিন্তু আজকের অভিযোগ, ইডি সিবিআই এর পারসেপশনে তৈরি করা নয়। তাহলে? এই অভিযোগ শুরু হয়েছিল অনেক আগে, যে অভিযোগ জমা করেছিলেন স্বয়ং আরজি করে ডেপুটি সুপার, সেখান থেকে এই প্রক্রিয়া শুরু হয়। এবং তার যদি তখন যথাযথ ইনভেস্টিগেশন হতো, তাহলে কিন্তু আজকে সরকার খুব ভালো বিষয়, খুব ভালো বিষয়। যদি তাই হয়ে থাকে, তারপরে এই ঘটনার তদন্ত করছে সিবিআই, তারা কলকাতা পুলিশের দেওয়া তথ্য বা তত্ত্ব দুটোর বেশি এক পাও এখনো পর্যন্ত এগোতে পেরেছে বলে আপনারা জানেন? এই অভিজিৎ মণ্ডল অলরেডি জামিনের আবেদন করেছে, কারণ তাকে গ্রেপ্তার করার পর আজ অব্দি তার এগেইনস্টে কোনো তথ্য প্রমাণ সামনে রাখতে পারেনি, আদালতের সামনে রাখতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনিও হয়তো জামিন পেয়ে যেতে পারেন, আই ডোন্ট নো। আমি একটা কথাই বলতে চাই, দেখুন, এভিডেন্স কালেকশন এখনো শেষ হয়নি, সিবিআইডির ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, ট্রায়াল প্রক্রিয়াও শেষ হয়নি। আবার একটা কথা বলছি, যতক্ষণ না এই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে কেউ দোষী সাব্যস্ত হয়ে তার সাজা হয়, ততক্ষণ কিন্তু মানে ইনভেস্টিগেটিং এজেন্সি ব্যর্থ না মানে সফল, সেই মূল্যায়ন আমরা করতে পারি না। আর নাম্বার 2 হচ্ছে আমাদের সময় চলে যাবে, নারদা এগুলো চলে যাবে। অবশ্যই আপনি যেটা বলেছেন নিশ্চয়ই যাবে না। ফিরদৌস সাইমের প্রশ্ন নেব, বলুন ফিরদৌস। দেবাশিস বাবু দুটো প্রশ্ন করি। দেখুন, দেবাশিস বাবু একজন পুলিশ কর্তা, আমি এবং তিনি এই পোস্টের সম্পর্কে ওয়াকিবহাল বলে আমি জানি, এবং তিনি যথেষ্ট ভদ্র মানুষ। দেখুন, এই যে ধরুন আরজিকর কাণ্ডই হোক বা এসএসসি কাণ্ড, প্রাথমিকভাবে সময়ের যে বাইন্ডিং থাকার জন্য চার্জশিট দেওয়া হয়, চার্জশিটটা আমাদের আইনি পরিভাষায় বলা হয় ফাইনাল রিপোর্ট। তার মানে তদন্ত প্রক্রিয়া সাময়িক হয়, যদিও আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ থাকে। কিন্তু এইখানে একটা জিনিস বুঝবেন যে ট্রায়াল যদি একবার স্টার্ট হয়ে যায়, এবার ধরুন ট্রায়াল স্টার্ট হওয়ার পরে ধরুন আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেন, এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে আপনি আরো 6 জনকে ধরুন সেই তার আওতাধীন করলেন, তাহলে কি হবে?
তাহলে রিট্রায়ালের স্কোপ তৈরি হবে এবং আমাদের আইনে সেই প্রভিশন রয়েছে। কিন্তু সমস্যাটা কি হয় জানেন তো, যদি এই তদন্ত প্রক্রিয়াটি যদি দ্রুততার সঙ্গে না হয় তাহলে রিট্রায়ালের স্কোপ যত বাড়বে তত এই যে দোষী সাব্যস্ত হওয়ার যে সময়কাল সেটাও স্ট্রেচ হতে থাকবে। অর্থাৎ বিচার দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আমাদের উনি কি তাড়াতাড়ি করছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী 1984 সালে জনসমক্ষে সকলের সামনে করেছিলেন, কিন্তু দোষী সাব্যস্ত হয়েছিল 1989 সালে। 5 বছর সময় লেগেছিল। তাহলে আপনি কি মনে করেন যে বিচার ব্যবস্থা এরকম ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে রাস্তা ধরে লোক বসিয়ে বিচার হবে? যে তদন্তকারী সংস্থাকে এই এফিসিয়েন্সি কেন আনা যাচ্ছে না, যে উনি দেবাশিস বাবু খুব সঙ্গত ভাবে বলেছেন যে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের দেশের যে পরিকাঠামো তা সেই সাপেক্ষে আমি বক্তব্য গ্রহণ করে বলতে পারি, কারণ এটা বিতর্কের বিষয় নয়। এই নিয়ে আমাদের তদন্তকারী সংস্থাকে আরো বেশি এফিশিয়েন্ট হতে হবে, না হলে এই যে আরো বিলম্বিত হলে বেসিক্যালি বিচার পর্ব বিলম্বিত হবে। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। হ্যাঁ, সে তো অবশ্যই, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটা কথাই আছে। আবার জাস্টিস হারিলে জাস্টিস বাড়ি, এটাও কিন্তু এবং আমরা আশা করছি যে নিশ্চয়ই তিলোত্তমা তার বিচার পাবে। তবে একটা জিনিস আমি খুব অবাক লাগলো, মানে দরাজ মনে ভাস্কর দা যেভাবে মানে সিবিআই এবং ইডিকে, না সিবিআই ইডি আপনারা যেভাবে সার্টিফিকেট দিচ্ছেন, মানে খুব ভালো লাগছে। এই তৃণমূলের জামানায় করবে না, আমি তো কারো তৃণমূলের জামানায় বিচারপতি মান্থার বাড়ির বাইরে পোস্টার পড়েছিল, এটাও আমরা ভুলে গেছি, এটাও আমরা ভুলে গেছি। তবে হ্যাঁ, বিকাশ মিশ্র কালকে বলেছে পক্সো আইনে যখন ওকে গ্রেফতার করে, বিকাশ মিশ্র যখন পক্সো আইনে যাকে নিয়ে যাওয়া হচ্ছে না, বলেছে যদি আমি মুখ খুলি তাহলে সরকারটা পড়ে যাবে, তাহলে আরজি করে আপনি তো যা খুশি তাই বলে দিতে হবে না। সঞ্জয় রায় বারংবার বলছে আমি দোষী নয়, আমি দোষী নয়, সেই জায়গায় দাঁড়িয়ে কেন ঘর ভেঙে সমস্ত এভিডেন্স টেম্পারিং হলো, আগে তার উত্তর দিন, সমস্ত প্রমাণ কেন লোপাট করা হয়েছে? অভাবে একের পর এক আজকে এই প্রমাণগুলো থাকলে কিন্তু আমি দেবাশিস, আমি সভা বলছি কি আপনার বান্ধবী কেন্দ্রীয় তদন্তকারী পেন্সিল নাকি? দেবাশিস দা বলতে দেবেন না নাকি আমাকে? ঠিক করেছে দেবাশিস দার বক্তব্য শুনুন। শুনুন, কেন্দ্রীয় তদন্তকারী অবস্থা পেন্সিল, অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন বিভিন্ন কেসে ওরা যে মানে ইনভেস্টিগেশন চলছে তাতে মানুষের যে এক্সপেকটেশন সেই অনুযায়ী যদি ধরেন এটাতে বিদ্ধ। এবারে আবার আমি বলছি যে একজন আইনের যদি আপনি যদি ছাত্র বা রক্ষক হিসাবে যা হিসাবে আমি নিজে যতটুকু ইনভেস্টিগেশন জানি, সে তার বাইরে গিয়ে করার কিন্তু সুযোগ নেই। এবার এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে না হয়নি সেটাও কিন্তু তার একটা পারসেপশন করা যায়, বা আমি বলিনি সেটাও কিন্তু তারও কিন্তু একটা ট্রেল বার করা যায়। সেটা যদি করে মানে ইনভেস্টিগেটিং এজেন্সির উচিত সেটাও যদি হয়ে থাকে সেটাও কোর্টকে জানিয়ে তার ক্ষেত্রে যারা ট্যাম্পারিং করেছে সেটাও। একটা ছোট্ট প্রশ্ন করব, এই বিচার পাবে ম্যাক্সিমাম ফিরদৌস বাবুই বলেছে, এক মিনিট যেগুলো দলে দলে নির্যাতিতা কি বিচার পাবে? আমি একটা প্রশ্ন করব দেবাশিস বাবু, ফিরদৌস শামীম, নির্যাতিতা কি বিচার পাবে? এত কিছুর পরে কোনো আশা আছে? দেখুন, আমি সব সময় আমি একজন আশাবাদী মানুষ, হ্যাঁ, ফলে আশা করব যে এই ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোয় সে বিচার পাবে, কিন্তু বিচার পাওয়ার ক্ষেত্রে যে যে পথ বেয়ে যেতে হবে সেটা আলিমুদ্দিনে হয়ে গেলে সেই পথটা সঠিক হবে। আপনি বলুন না আলিমুদ্দিন হয়ে যাবে। আচ্ছা দেবাশিস বাবু একটা কথা বলুন, আমি বলছি যে আপনি সিবিআই তে 3 বছর ডেপুটেশনে ছিলেন, আপনি এরকম কি সিবিআই ইতিহাস দেখতে পাবেন ঘটনা ঘটা 96 ঘন্টার মধ্যে সিবিআই কোন তদন্ত হাতে পেয়েছে এরকম কোনো উদাহরণ আছে? এরপরে কি করে আসছে এভিডেন্স ট্যাম্পারিং করা? যখন রাজ্য পুলিশের হাতে 4 দিন ছিল তখন কেন সত্যি ঘোষকে জেল করা হয়নি? সময় একেবারে সুতরাং আজকে এখানে আলিমুদ্দিন স্ট্রিট হয়ে গেলেই সেই রাস্তাটা ঠিক বলে আপনি মনে করছেন? পরের দিন আইনজীবীর পাশে ব্র্যাকেটে সিপিএম নিয়ে বলবেন। আরজিকর মামলার চার্জশিটের শেষের অংশ দেখেছেন? শেষের অংশ দেখলেই বুঝতে পারবেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবেন এবং সেই কারণে
যে সন্দীপ ঘোষ এবং টালা থানার বুঝতে পারলাম, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে কিছু আসেনি। সুপ্রিম কোর্ট হোক বা শিয়ালদা আদালত এখনো অবধি সেই বিষয়ে কিছু বলেনি। এখনো পর্যন্ত অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এবং সেই কারণে এই তারা আর্থিক এখনো দুর্নীতির জেল সঙ্গে বন্দী আছে। যুক্ত থাকার যদি কোনো প্রমাণ যদি তাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 96 দিতে ঘন্টার মধ্যে পারেনি। CBI তদন্ত করে হাতে পেয়েছে। আবেদন আরেকদিন আগে করেছেন, জেল পেয়ে যেত। হয়তো জামিন ফলে দিতে এই পারেন। কথাবার্তা বলে কোনো কিন্তু লাভ সব নেই। temper হয়ে গেল। Primarily বর্তমানে সিবিআই চার্জশিট থেকে একের পর এক পরিষ্কার যে অভিযোগ কলকাতা কি পুলিশ ফিটেশন যাদের বলেই বিরুদ্ধে যাচ্ছে। একের পর এক সবকিছু অভিযোগ, সমাবেশে। দেখবেন অনুষ্ঠানে। সেই অভিযোগটায় আমরা দেখতে পেলাম যে একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা যদি অভিযোগ পেয়ে যান প্রমাণের অভাবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে যেমন আঙুল ওঠে, হতাশ হয়ে পড়ে সাধারণ মানুষ। এবং হতাশা থেকেই মনে হয় নির্যাতিতা কি তাহলে বিচার পাবে, এই প্রশ্ন আমাদের থাকছে। আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন ফিরদৌস শামীম, দেবাশিস ধর, সুস্মিতা বিশ্বাস, ভাস্কর সিংহ রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।